লুঙ্গি নামের পোশাকটি দেহের নিচের অংশে অতি সযত্নে পরা হয়ে থাকে। ভারত, বাংলাদেশ, মায়ানমার এবং শ্রীলঙ্কা এর প্রচলন সবথেকে বেশি দেখা যায়। ধারণা করা হয় লুঙ্গির সূচনা হয়েছিল দক্ষিণ ভারতে। দক্ষিণ ভারতের সংস্কৃতিতে লুঙ্গি এখনও একটা বড় জায়গা দখল করে আছে। তবে এখন এই লুঙ্গি আমাদের ভারতীয় উপমহাদেশের বহু সম্প্রদায়েরাই ব্যবহার করে থাকে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বাংলাদেশ তাঁত বোর্ড 1978 সালের জানুয়ারি মাসে সরকার কর্তৃক প্রতিষ্ঠিত হয়। এটি বাংলাদেশের 1.5 মিলিয়ন স্বতন্ত্র তাঁত শ্রমিকের কাজ তত্ত্বাবধান করে। বাংলাদেশের যে কয়েকটি জেলার মধ্যে তাঁত বোর্ড রয়েছে তার মধ্যে দোহার অন্যতম। বর্তমানে তাঁত বোর্ডের আওতাধীন কোনো কার্যক্রম রয়েছে কিনা সে বিষয়ে আমার তেমন ধারণা নেই। এখানকার এই তাঁত বোর্ডের অবস্থা দেখে মনে হচ্ছে এখানে কোনো কার্যক্রমই বর্তমানে চলমান নেই। তাঁত বোর্ডের অভ্যন্তরীণ কোনো কার্যক্রম চলমান না থাকলেও দোহারের অভ্যন্তরীণ যারা তাঁতি রয়েছেন তারা কিন্তু প্রতিনিয়তই তাদের শ্রমের মাধ্যমে লুঙ্গির বুনন করেই যাচ্ছেন। এখানকার এই বেসিক সেন্টার যতদূর পরিদর্শন করেছি ততদূর মনে হয়েছে যে এখন বর্তমানে আবাসস্থল হিসাবেই ব্যবহৃত হচ্ছে। তাঁত শিল্প হচ্ছে বাঙালির একটা ঐতিহ্য। আমার মনে হয় এটার প্রতি গুরুত্ব আরোপ করা অতীব জরুরি, কেননা গুরুত্বের অভাবে তাঁত বোর্ডগুলো কিন্তু আবাসস্থলে পরিণত হচ্ছে। বাংলাদেশের অভ্যন্তরীণ মূলত পুরুষরাই লুঙ্গি পরিধান করে থাকেন। মেয়েদের মাঝে এই পোশাকের প্রচলন নেই বললেই চলে। বেশিরভাগ পুরুষই তাদের দৈনন্দিন কাজে এই পোশাকটি ব্যবহার করে থাকেন। সেদিক থেকে বলতে গেলে এটি বাঙালির নিত্য ব্যবহার্য এবং অপরিহার্য এক পোশাক। বাংলাদেশের মাজলুম জননেতা হিসেবে পরিচিত মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর প্রিয় পোশাকই ছিল কিন্তু লুঙ্গি। লুঙ্গির প্রতি তার ভালোবাসা এবং প্রীতি সেটা কিন্তু কারোরই অজানা নয়। বর্তমানে বাংলাদেশ থেকে আসলে তাঁতদের বোনা এই লুঙ্গি প্রায় বিলুপ্তির পথে। তারপরেও কিন্তু দোহার এবং নবাবগঞ্জ উপজেলার মধ্যে বেশ কিছু তাঁতি রয়েছেন, তারা বাপদাদা থেকে প্রাপ্ত ঐতিহ্য ধরে রাখতেই কিন্তু আসলে এই পেশা এখন পর্যন্ত ধরেই রেখেছেন। দোহার ও নবাবগঞ্জ উপজেলার তাঁতিদের বোনা লুঙ্গির সুনাম দেশ জুড়ে। প্রায় 350 বছর আগে তাঁতে বোনা গামছা ও শাড়ি তৈরির গোড়াপত্তন দোহারেই হয়েছিল, কিন্তু লুঙ্গির গোড়াপত্তন হয়েছে প্রায় 3 যুগ ধরে। সেই থেকেই নানান প্রতিকূলতাকে পেছনে ফেলে পূর্বপুরুষের ঐতিহ্যকে ধরে রেখে লুঙ্গি তৈরি করে চলেছেন স্থানীয় তাঁতিরা। কালের বিবর্তনে ও আধুনিকতার ছোঁয়ায় যখন সবকিছুই বদলে যাচ্ছে, ঠিক তখনও গ্রাম বাংলা অথবা শহরের বালক থেকে শুরু করে বয়োজ্যেষ্ঠ পর্যন্ত সবার রাত্রি যাপনের অন্যতম পোশাক হচ্ছে এই লুঙ্গি। পৃথিবীতে কমফোর্টেবল যতগুলো পোশাক রয়েছে তার মধ্যে লুঙ্গির স্থান সবার উপরে। চলুন তাহলে এখানকার এক তাঁতির কাছ থেকে জেনে নেওয়া যাক এর বিস্তারিত। আসসালামু আলাইকুম কাকা, আপনি যে এই যে তাঁতের কাজ করতেছেন এটা কতদিন যাবত? ওরে বাবা, 30 বছর। আচ্ছা, এখন তো মানে প্রযুক্তির উদ্ভব হয়েছে, মানে অনেক আপনার হয়ে গেছে ওই যে মেশিন টেশিন। তো আপনাদের এই যে তাঁতের কাজ হাতে যেটা করেন এটা তো পরিশ্রম বেশি। ও আচ্ছা আচ্ছা, না এটার পরিশ্রম অনুযায়ী কি আসলে আপনারা পারিশ্রমিক পান? মানে যেমন ধরেন এটা একটা কাপড় তৈরি করতে অনেক সময় লাগে, একটা কাপড়ের দাম যদি বাড়ান তাহলে ও আচ্ছা আচ্ছা, আসলে এটাই আমরা যারা এটা তৈরি করতেছে, যারা এটা মেক করতেছে, তারা ওই সুবিধাটা পায় না। ও আচ্ছা, ঠিক আছে। আসলে এটাই কারণ আমি দেখি তো অনেক পরিশ্রম হয় যারা এগুলো হাতে করে, পরিশ্রম অনুযায়ী এটা পায় না, পেটা পায় না। আচ্ছা, পরিশ্রম অনুযায়ী আসলে পে পাওয়া যায় না। তবে আমার কাছে মনে হয় হাতে যেটা তৈরি করা হয় সেটা পরিধানের জন্য সব থেকে বেস্ট, কারণ এটা এত পরিমাণে সফট এবং এত পরিমাণে আরামদায়ক হয়, মেশিনেরটা কিন্তু এরকম হয় না। হ্যাঁ, আচ্ছা, ধন্যবাদ কাকা। তাঁতিদের হাতে বোনা এই কাপড় কিন্তু বেশ কয়েকটা প্রসেসিংয়ের মাধ্যমে প্রস্তুত হয়। যার প্রাথমিক যে প্রসেস রয়েছে সেটা কিন্তু আমাদের মা বোনরা ঘরে বসেই করেন, আর বাইরে আমরা এই যেটা দেখতে পাচ্ছি সেটা কিন্তু বেশ কয়েক ধাপ পরের অংশ। এই পেশায় জড়িত যতগুলো মানুষ রয়েছে তাদের পরিশ্রম কিন্তু সীমাহীন। আমি তাদের কাছে জিজ্ঞেস করার পরে জানতে পারলাম যে তাদের যে পরিশ্রম হয় আসলে সেই অনুযায়ী পারিশ্রমিক পায় না তারা। কারণ বর্তমানে প্রযুক্তির উদ্ভব এত মাত্রায় হয়েছে যে এই যে লুঙ্গি যারা হাতে তৈরি করেন সেগুলো কিন্তু কয়েক মুহূর্তের মধ্যেই মেশিনের মাধ্যমে তৈরি করা যায়। তারপরে আমি তাদের কাছে আসলে বিস্তারিত জানতে চেয়েছি যে আপনারা যারা হাতে তৈরি করেন মেশিনেও তো তৈরি করা যায়, তো আপনারা কি আসলে পারিশ্রমিক বরাবর পেয়ে থাকেন? তো তারা কিন্তু সানন্দে উত্তর দিয়েছে যে মোটামুটি পাই, আর সর্বোপরি কথা হচ্ছে বাপদাদার যে একটা ঐতিহ্য সেটাই ধরে রাখতে কিন্তু আমরা এই পেশায় জড়িত। এখানকার স্থানীয় জনসাধারণের মধ্যে বেশ কয়েকটা আসলে উঁচু নিচু ব্যবধান রয়েছে। তাদের মধ্যেই যে তাঁত যারা রয়েছেন, তাঁত শিল্পের সাথে জড়িত, তাদেরকে কিন্তু সমাজের একটু নিচু চোখেই দেখা হয়। কিন্তু আমার এই ছোট্ট গবেষণার মাধ্যমে আমি যেটা উপলব্ধি করেছি সেটা হচ্ছে
অভ্যন্তরীণ যত মানুষই রয়েছে তাদের মধ্যে এদের মন মানসিকতা কিন্তু আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে। তো আসলে পৃথিবী সৃষ্টির সূচনা লগ্ন থেকেই মানুষের মধ্যে ভেদাভেদ রয়েছিল, যা এখনো বিদ্যমান আছে আর পরবর্তীতেও থাকবে। তো যাই হোক, এখানকার তাঁতিরা যারা রয়েছেন তারা কিন্তু সানন্দেই তাদের পেশায় জড়িত। তাদের এই পেশার কাজগুলো কিন্তু একেবারে ভোরবেলা মানে ফজরের নামাজের পরেই শুরু করতে হয়। আর এই মানুষগুলোই আমাদের গ্রাম বাংলায় যারা একেবারে ধান ক্ষেতের মধ্যে কাজ করেন সেরকমই একেবারে ভোরে উঠে তারপরে কাজে লেগে পড়েন। আর এর মাধ্যমে তাদের শরীর স্বাস্থ্য এবং মন দুইটাই কিন্তু ভালো থাকে। জয়পাড়াই তাঁত বস্ত্রালয়ের তাঁতিদের থেকে উৎপাদিত লুঙ্গি দেশের গণ্ডি পেরিয়ে কিন্তু বিদেশের মাটিতে স্থান করে নিয়েছে। ইতিহাসে উল্লেখিত আছে মসলিন কাপড়ের ভেস্তি পোশাক তামিল থেকে ব্যাবিলন পর্যন্ত রপ্তানি হতো। সময়ের সাথে সাদা কাপড়ে ফুল এবং অন্যান্য নকশা চিত্রিত হয়ে পরবর্তীতে লুঙ্গিতে পরিণত হয়েছে। বর্তমানে লুঙ্গি বাংলাদেশ, বার্মা, শ্রীলঙ্কা, ইন্দোনেশিয়া এবং পশ্চিম আফ্রিকার দেশগুলোর বেশ জনপ্রিয় একটি পোশাক। বাংলাদেশের অভ্যন্তরীণ নামিদামি যে কয়টি লুঙ্গির ব্র্যান্ড রয়েছে মানুষের মুখে মুখে প্রচলিত, তার প্রায় সব কয়টি ব্র্যান্ডের সুনামের দাবিদার এই জয়পাড়ার উৎপাদিত লুঙ্গি। কারণ জয়পাড়ার উৎপাদিত লুঙ্গি কেবলমাত্র দেশের নামিদামি ব্র্যান্ডের লুঙ্গির সুনামের অনেকটা উৎস। যেমন জয়পাড়া লুঙ্গি, আমানত শাহ লুঙ্গি, ফজর আলী লুঙ্গি ও অনুসন্ধান লুঙ্গির কদর দেশের সব জায়গাতেই প্রসিদ্ধ। শুধু কি তাই, এই 4 ব্র্যান্ডের লুঙ্গির সুনাম দেশের গণ্ডি পেরিয়ে কিন্তু বিদেশের মাটিতেও ব্যাপক জায়গা করে নিয়েছে। নিবেই বা না কেন, তাঁতিদের হাতে বোনা এই লুঙ্গিগুলো ব্যবহারে এত পরিমাণে কমফোর্ট ফিল হয় যেটা কিন্তু আসলে মেশিনে উৎপাদিত লুঙ্গির মধ্যে নেই। যার ফলে তাঁতিদের বোনা লুঙ্গিগুলো কিন্তু একটু দামে বেশি, মানেও খুব ভালো। এখানেই বয়স্ক চাচা অনায়াসেই কিন্তু লুঙ্গি তৈরি করেই যাচ্ছেন। তিনি বললেন আমাকে একটু ভিডিও করেন। আমি জিজ্ঞেস করলাম কেন, আপনাকে ভিডিও করব কেন? উনি বললেন যে আমার মেয়ে ইউটিউবে দেখবেন। চাচা বাদেও এখানে বেশ কয়েকজন রয়েছেন যারা অনায়াসেই কিন্তু লুঙ্গি বুনন কাজে নিজেদের নিয়োজিত রেখেছেন। তারা হাতে যে লুঙ্গি উৎপাদন করেন তাদের যেই মেশিনটা সেটাও কিন্তু একেবারেই নিজস্ব হাতে তৈরি, যার আওয়াজটা কিন্তু খটখট 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 এরকম করতেই থাকে। একটা লুঙ্গি উৎপাদনে লম্বা একটা সময় ব্যয় হয়, যার ফলে এই লুঙ্গির দামও কিন্তু একটু বেশি হয়। তো আসলে দামে বেশি মানে যে ভালো না এরকম নয়। আপনারা যারা তাঁতের লুঙ্গি ব্যবহার করেছেন তারা কিন্তু অবশ্যই জানেন এই জিনিসটা কতটা কমফোর্ট। এখানে যারা হস্তচালিত মেশিনের মাধ্যমে কাপড় বুননের কাজ করেন তারা কিন্তু একই জায়গাতেই আসলে থাকা খাওয়া। তাদের এই জীবনমান তেমন বেশি উন্নত নয়, কিন্তু তাদের হাতে বোনা কাপড়গুলো এত পরিমাণে উন্নত যেটা আসলে ব্যবহার না করলে কখনো উপলব্ধি করাই যায় না। তাঁত শিল্পের ইতিহাস ও ঐতিহ্য পর্যবেক্ষণ করলে দেখা যায় টাঙ্গাইলেই তাঁত শিল্পের উৎপত্তি ও প্রসারতা ঘটে। তাদের আদি নিবাস ছিল ঢাকা জেলার ধামরাই ও চৌহাট্টায়। তারা দেলদুয়ার, সন্তোষ ও ঘিন্দ্রা এলাকার জমিদারদের আমন্ত্রণে টাঙ্গাইল যায় এবং পরবর্তীতে সেখানে বসবাস শুরু করে। আর এভাবেই তাঁতশিল্পের প্রসারতা সারা বাংলায় ঘটে। তাঁতশিল্প প্রদর্শনের মাধ্যমে অর্জিত অভিজ্ঞতা কিন্তু বেশ ভালোই ছিল। বাংলাদেশের বেশ কিছু জেলাতেই আসলে তাঁত বোর্ড রয়েছে। আপনারা যারা দেখেননি কখনো তারা কিন্তু চাইলেই ঘুরে আসতে পারেন এবং খুব সুন্দর একটা অভিজ্ঞতা লাভ করতে পারেন। তো পরিদর্শন পরিসমাপ্তিতে থাকছে আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।